আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাজিবুল্লাহ বিপু বলছি, এলবি মিডিয়া একাডেমি চাষারা নারায়ণগঞ্জ থেকে। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের খণ্ডিত আইন, যা টট আইন নামে পরিচিত। সেই টট আইনের আমরা আলোচনা করব স্বেচ্ছাপ্রণোদিত কর্মকাণ্ডের ফলে দুর্ঘটনা হয়ে গেলে সেজন্য দায়ী হবে কিনা, যাকে বলা হয় ভলান্টারি নন ফিট ইনজুরিয়া। এই সংক্রান্ত আমরা প্রশ্নটা করব। আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকছে যে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টে আপনাদের জানাবেন মতামত। কারণ আপনাদের মতামতগুলি আমাদের ইন্সপায়ার্ড করে এবং আপনাদের সেই ইন্সপিরেশনের ফল থেকে আমি চেষ্টা করি আপনার সাথে বেটার থেকে বেটার একটা আপডেট দেয়া, যাতে আপনার ক্যারিয়ার গঠনে আমাদের সামান্য একটু হলেও অবদান রেখে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে পারি। তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেই রকম হয়ে থাকে, প্রশ্নটি আমি পড়ছি। স্বেচ্ছাপ্রণোদিত কেউ তার অধিকার পরিত্যাগ করলে পরে তার বলবৎ করা যায় না। স্বেচ্ছাপ্রণোদিত এই তত্ত্বটাকে বলা হয় ভলান্টারি নন ফিট ইনজুরিয়া। আমাদের জানতে হবে যে ভলান্টারি নন ফিট ইনজুরিয়া এটা আসলে একটা রোমান ইথিক্স থেকে বিষয়টা এখানে চলে এসছে। তখন রোমান সভ্যতার মধ্যে তখন দাস বিক্রির প্রবণতা ছিল। আমরা রোমান আইন যদি আপনারা পড়ে থাকেন তাহলে জানবেন যে দাস ব্যবসাটা রোমান আইন থেকে কিভাবে বিভিন্ন আইনের মাধ্যমে রোমান আইন পরিচালিত হতো দাসদের নিয়ে। তখন কোনো দাস যদি স্বেচ্ছায় নিজেকে অনুমোদিতভাবে নিজেকে দাস হিসেবে কেউ যদি নিজেকে বিক্রি করত, তখন সেই জায়গা থেকে আর বেরোতে পারতো না। এই তত্ত্বটা থেকে মূলত ভলান্টারি নট ফিট ইনজুরিয়া তত্ত্বের উৎপত্তি। তাহলে এখানে মৌলিক কথাটা কিন্তু খুব সহজ কথাটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো কাজ করে, তার স্বেচ্ছায় তার কোনো অধিকারকে পরিত্যাগ করে দেয়, তাহলে সে এই পরিত্যাগ করা কাজের ফলশ্রুতিতে পরে আর সেটাকে আর বলবৎ করার জন্য দাবি করতে পারবে না। কাজে সে স্বেচ্ছাপ্রণোদিত মতামতের ফলে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত হয় এবং এতে তার যদি শারীরিক ক্ষতি হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু মামলা করা যাচ্ছে না, কারণ যেহেতু তার স্বাধীন সম্মতি এখানে তার জন্যই বাধা হয়ে দাঁড়াবে। যেমন বক্সিং খেলা সম্বন্ধে আপনারা জেনে থাকবেন, বক্সিং এ দেখবেন যে খুব মারামারি হচ্ছে একটা, তাই আমরা দেখি তো এরকম। তাহলে সে বক্সিং খেলার মধ্যে কেউ যদি কাউকে ঘুষি মেরে তার নাকের উপর ঘুষি মেরে দেয় এবং ওই ব্যক্তি যদি ব্যথা পান, তাহলে তার জন্য কিন্তু তিনি ভলান্টারি নন ফিট ইনজুরিয়ার মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ তিনি এই আহত হওয়াটার জন্য আলাদা কোনো বিশেষ সুবিধা পাবেন না। তাহলে কথা খুব ক্লিয়ারলি যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আমাদের বলে দিচ্ছে ভলান্টারি নন ফিট ইনজুরিয়া। এটাকে আমরা যদি ইংলিশ বোঝার চেষ্টা করি, যেটাকে যদি ভেঙে ইংলিশ করার চেষ্টা করি, তাহলে ভলান্টারি যে বিষয়টাকে বলা হচ্ছে, আমরা বলবো স্বেচ্ছাপ্রণোদিত। নন ফিট মানে যেটা ফিট না, ইনজুরিয়া মানে ক্ষতি হওয়া, অর্থাৎ স্বেচ্ছায় কোনো কাজে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, এটা আইনের দৃষ্টিতে ফিট হবে না। ওটাই ল্যাটিন শব্দটা ওইভাবেই বলা, ওখানে বলা হচ্ছে ভলান্টারি নন ফিট ইনজুরি। আমরা এটাকে ইংলিশের বেস করে একটা বাংলা করার চেষ্টা করলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখন প্রশ্নের পরে যে বিষয়টা চলে আসে যে এরও কিছু সীমাবদ্ধতা কিন্তু কাজ করবে। এখানে কিছু সীমাবদ্ধতা আছে বললেই এই জিনিসগুলিকে সুবিধা নেওয়া যায় না, তার জন্য কিছু বাইন্ডিংস মেনটেন করতে হবে। যে সীমাবদ্ধতা এগুলির মধ্যে কাজ করছে, তার একটি সীমাবদ্ধতা হচ্ছে অবৈধ কাজ। কোনো অবৈধ কাজে কোনো সাবালক সুস্থ মস্তিষ্ক যদি সম্মতিও দেয়, এটার জন্য সেই সুবিধাটা কিন্তু আমরা পাবো না। কারণ যেটা অবৈধ সেটা সবসময় অবৈধ, সেখানে সম্মতি আর অসম্মতির বিষয়টি পরিপূর্ণভাবে একটি অবান্তর এবং অগ্রহণযোগ্য একটি বিষয়। এটা কোনোভাবে নট মেনটেনেবল ইন দ্য আই অফ ল। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে অবৈধ কার্যের ক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা দাবি করতে পারবেন না। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বিবাদীর অবহেলা। যে ক্ষেত্রে বিবাদী সতর্কতার সাথে দায়িত্ব পালন করে থাকলে অবহেলার জন্য তাকে দায়ী করা যাবে না। এরূপ ক্ষেত্রে বাদীর সম্মতি কাউন্টেবলটা হচ্ছে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্ধার কার্যে অংশগ্রহণ করতে গিয়ে যদি কোনো ধরনের ক্ষতি হয়েও যায়, এখানে বলা হচ্ছে এর জন্য স্বেচ্ছাপ্রণোদিত এই ঝুঁকি গ্রহণটাকে বলা যাবে না, কারণ আপনি উদ্ধারকৃত কার্যে আপনি অংশগ্রহণ করেছেন। অতএব নৈতিক ও আইনগত দায়িত্ব পালনে ঝুঁকি গ্রহণ করা হতে এই ক্ষেত্রে বাদীর প্রকৃত সম্মতি ধরা যাবে না। যেহেতু এটা স্বেচ্ছাপ্রণোদিত কাজ, সে করতে গেছে, এটা ব্যতিক্রমে, এখানে সে সেই সুবিধাটা উপস্থাপন করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যদি বিধিবদ্ধ আইন, যদি কোনোভাবে এস্টাবলিশড প্রিন্সিপাল অফ ল, আইনের যে প্রতিষ্ঠিত নীতি, ওই রকম নীতি অনুযায়ী কোনোভাবে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সেই দায়িত্ব পালনটাকে আপনি
ভলেন্টারি নন ফিট ইনজুরিয়ার সুবিধায় নিতে কিন্তু পারবো না। পঞ্চম পয়েন্টটি হচ্ছে বিকল্প বিপদ পরিস্থিতি, অর্থাৎ আইন যদি আপনাকে কোনোভাবে বিকল্প করার সুযোগ দিয়ে থাকে, সেই বিকল্প সুযোগটা যদি আপনি গ্রহণ না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আইন বলছে এই সুযোগটি আপনি মোটেও নিতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমার বিকল্প অপশন থাকে, আমি ইচ্ছা করে নেই, কেন নিব, সে স্বেচ্ছাপ্রণোদিত হয়েই তো আমাকে কাজটি করার অনুমতি দিয়েছে এবং স্বেচ্ছাপ্রণোদিত হয়েই তো আমি কাজটি করেছি, এক্ষেত্রে আমাকে তো দায়ী করা যাবে না। এই ধরনের বিষয় মোটেও সামনে নিয়ে আসা যাবে না। ঠিক এই প্রশ্নটার সাথে একটা সমস্যা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রশ্নের সাথে কিন্তু এসেই থাকে। আমরা সেই প্রবলেমটাকে একটু পড়ছি। প্রবলেমটা হচ্ছে যে এক দম্পতি একটা দোকানে প্রবেশ করছে যেখানে কন্ট্রাক্টররা ছাদ মেরামত করছিল। এমন অবস্থায় একটি কাঁচ অংশ খুলে স্বামীর উপর পড়তে যাচ্ছে দেখে স্ত্রী আতঙ্কিত হয়ে যান এবং সে আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে স্বামীর হাত ধরে ওই জায়গা থেকে সরানোর চেষ্টা করেন। এক্ষেত্রে স্ত্রী তার পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন, যেখানে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার যে রোগটা থ্রম্বোসিস, সেই বিষয়টার পুনরাবৃত্তি ঘটে। এর জন্য তখন তিনি ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া দাবি করেন অপরপক্ষ, যে উনি এই বিষয়গুলি জেনে শুনে কাজ চলছে এখানে ঢুকলেন কেন। এখানে এই বিষয়টা ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া দাবি করা যাবে না, কারণ যেহেতু তিনি কাজ চলছে এটা দেখার পর উনি ঢুকেন, যেহেতু তার কাজ চলছিল। হ্যাঁ, তবে ব্যতিক্রম হিসেবে কিন্তু এই যুক্তি আসতে পারবে যদি সেই দম্পতি প্রমাণ করতে পারেন যে তারা আসলে ঢুকতে চাচ্ছিলেন না, ওই দোকানে যে কনস্ট্রাকশনে কাজ করছিল যে কন্ট্রাক্টর, তাদের অনুমতি ক্রমেই উনি ঢুকেছেন এবং ঢুকার ফলে আজকে তার এই পায়ের এই ক্ষতিটা সাধিত হয়েছে সেই দম্পতির মধ্যে মহিলাটি। তাহলে সেক্ষেত্রে সে দাবি করতে পারবে, আদারওয়াইজ সেখানে দাবি করতে পারবে না। ঠিক এই প্রশ্ন এখানেই শেষ নয়, এই প্রশ্নের সাথে কতগুলি বিষয়ের অবতারণা আরো ঘটে থাকে। যেমন প্রশ্ন থাকে ভলেন্টারি নন ফিট ইনজুরি এবং কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বিষয়টার মধ্যে পার্থক্য। কন্ট্রিবিউটরি নেগলিজেন্স হচ্ছে এমন এক ধরনের নেগলিজেন্স বা আংশিক অবহেলা, যে অবহেলার জন্য কি হতে পারে, উভয় পক্ষই দায়ী হওয়ার বিষয়টা, কিন্তু ভলেন্টারি নন ফিট ইনজুরিয়াটার মধ্যে কিন্তু এরকম না। আমরা সে পার্থক্যগুলি একটা একটা করে যাওয়ার চেষ্টা করছি। প্রথম পার্থক্যটা হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। প্রকৃতিগত পার্থক্য বলা হচ্ছে বাদী ভলেন্টারি নন ফিট ইনজুরির ক্ষেত্রে তো আমরা দেখতে পেলাম বাদী স্বেচ্ছায় এই ক্ষতি বহন করলেন। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অপোজিটে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে বাদী অবহেলা অবদান তার ছিল, এই যেখানে অবহেলা যে হয়েছিল এখানে বাদীর নেগলিজেন্সে ছিল, কাজে ব্যাপারটা ভিন্ন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অব্যাহতি লাভ করার ক্ষেত্রে বাদী যদি স্বেচ্ছায় ঝুঁকি বহন করে থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাদী কথিত দায়িত্ব হতে অব্যাহতি পেয়ে থাকে। কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বিষয়টি হচ্ছে দুজনের যেহেতু আংশিক অবহেলা, সেখানে অপোজিট পক্ষ আংশিক অব্যাহতি পেয়ে থাকে, যেখানে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়ার ক্ষেত্রে বাদী অভিযোগ থেকে বিবাদী সম্পূর্ণ অব্যাহতি পায়। কিন্তু ওই বিষয়টাতে কিন্তু এটা যাচ্ছে না, কারণ এটার নামই হচ্ছে আংশিক অবহেলা। আংশিক অবহেলা থেকে মুক্তি পেতে পারে, কিন্তু পরিপূর্ণ অবহেলা থেকে মুক্তি পাওয়ার স্কোপটা এখানে কাজ করে না। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে দায়ী করার ক্ষেত্রে বাদীর এই বিষয়টার সম্বন্ধে জ্ঞান থাকার প্রয়োজন ছিল, জ্ঞান ছিল, জেনে শুনে বুঝে সেই এই স্বেচ্ছাপ্রণোদিত কোনো একটা কাজ ঝুঁকির কাজ নিয়েছে, সেই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অপোজিটের ব্যাপারটা কিন্তু এরকম নয়। অপোজিটের ম্যাটারটা হচ্ছে বাদীর জ্ঞান থাকা উচিত ছিল, কিন্তু বাদী জ্ঞান রাখে নাই বলে আজকে অবহেলা সংঘটিত হয়েছে, সেজন্য দায় দায়িত্বের বিষয়টা তার উপর আংশিক চলে আসে। 4 নম্বর পয়েন্টে হচ্ছে সতর্কতা অবলম্বনের দায়িত্বটা আসলে কিরকম বলা হচ্ছে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়ার ক্ষেত্রে, যেহেতু স্বেচ্ছায় সে অনুমতি দিয়েছে, কাজে সতর্কতার জন্য খুব বেশি আলাদা কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন নাই। কিন্তু কন্ট্রিবিউটরি নেগলিজেন্স বা যেখানে আংশিক অসাবধানতা, সেখানে সতর্কতা একটা অবলম্বনের দায়িত্ব থেকে যায়। আপনি না হলে আপনি অবহেলার দোষে দোষী হবেন এবং আংশিক অবহেলার জন্য আপনি দায়ী হবেন। 5ম পার্থক্যটি হচ্ছে স্বীয় নিরাপত্তাগত পার্থক্য। নিজের নিরাপত্তার জন্য চরম সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও বাদী ভলেন্টারি নন ফিট ইনজুরির জন্য দায়ী হতে পারে, নিজের নিরাপত্তার জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করলেও হতে পারেন। আর অপোজিটে কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের ক্ষেত্রে বাদী স্বীয় নিরাপত্তার ব্যাপারে উদাসীন হলেও এর জন্য সে দায়টা এড়াতে পারে না, তা উদাসীন হলেও সেখান থেকে রক্ষা কিন্তু পাচ্ছে না। 6 নম্বরেও এই 7 নম্বর যে বিষয়গুলি আর দুইটা একটা পয়েন্ট আছে, যেটার মধ্যে বলা হচ্ছে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া ব্যক্ত অব্যক্ত দুইটা বিষয় নিয়ে হতে পারে। কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা ব্যক্ত এবং অব্যক্ত, এখানেও সেই বিষয়গুলিকে নিয়ে আসতে পারে। এই সার্বিক বিষয়গুলি আমরা তখনই ভালো করে বুঝতে পারবো যদি কন্ট্রিবিউটরি নেগলিজেন্সটা আংশিক অবহেলাটাকে আমরা বুঝতে পারি। আংশিক অবহেলাটাকে আমরা বুঝতে পারবো, কিন্তু আমরা এই প্রশ্নটার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরেকটি সমস্যা দিয়ে থাকে। কখনো ইতিপূর্বে যে সমস্যাটা বললাম কন্ট্রাক্টরের কারণে দম্পতির ক্ষতি হওয়া,
এখানে আমরা যে বিষয়টা বলবো সেখানে আমরা বলছি আরেকটি সমস্যা, কিন্তু এই প্রশ্নটা সম্মিলিত হয়ে আসে বা ভেঙে ভেঙে আসে, কিন্তু যেহেতু এটা পুরোটাই আসে আমরা পুরোটাই পড়ে নিচ্ছি যাতে এই চ্যাপ্টারটা আমাদের জন্য একবারে পড়ে ফেলাটা সহজ হয়ে দাঁড়ায়। প্রবলেমটি পড়ছি আমরা। করিমের ঘোড়াটি তার বেড়ার ফাঁক দিয়ে রহিমের জমিতে ঢুকে পড়ে রহিমের ঘোড়ার সাথে মারামারি করে আহত করে। করিমের উচিত ছিল বেড়াটি সরানো, এক্ষেত্রে করিমকে কি দায়ী করা যাবে কিনা? উপরোক্ত আলোচনাটি আমাদের তাহলে বলছে এই ব্যাপারটা কিন্তু সিএন্টার বিধির মধ্যে পড়ে যায়, অর্থাৎ আপনার পোষা প্রাণী ছুটে গিয়ে আরেকজনের বেড়া ঠেলে সেখানে প্রবেশ করে যদি আরেকজনের ঘোড়াকে আহত করে থাকে এবং সেই বিষয়ে সে যদি এই বিষয়টার সম্পর্কে তার যথাযথ সতর্কতা সে যদি বাইরে উল্লেখ করে না থাকে, তাহলে একজনের জমি থেকে আরেকজনে যাওয়ার মাধ্যমে সেখানে একটি অপরাধ সংগঠিত হয়ে গেছে এবং সেজন্য করে একজনের ঘোড়া আরেকজনের ভূমিতে প্রবেশ করে সেই জমিতে রাখা অন্য একটি ঘোড়াটাকে মারামারি করে সেখানে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে এখানে যিনি ঘোড়া যার এলাকা থেকে যার জমি থেকে ছুটে আরেকজনের জমিতে প্রবেশ করলো সেই জায়গাতে গিয়ে অন্যকে আহত করার জন্য সিএন্টার বিধির মধ্যে পড়বে এবং সেই ঘোড়ার মালিককে এই জন্য দায়ী হতে হবে। কাজে আমরা সেই বিষয়গুলি আলোচনা করলাম। ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া, এটার সাথে এটার জন্য সীমাবদ্ধতা পড়লাম, কন্ট্রিবিউটরি নেগলিজেন্সের সাথে পার্থক্য কি সেটা পড়লাম, দুইটা সমস্যা পড়লাম। এগুলো আমাদের একটা ফুলফিল প্রশ্নকে মনে রাখতে হবে, প্রশ্নটাকে আনসার করার জন্য আপনাকে সহজ করে তুলবে এবং এতে আপনি সহজেই যে প্রশ্নটা যেখান থেকে করুক, যে দুইটা প্রবলেমে যে প্রবলেম দিয়ে আপনাদের জন্য পরীক্ষা আসুক আপনি কিন্তু ভালো করবেন, কারণ আপনি দুইটা বিষয় জেনেছেন যে একটা প্রশ্নের সাথে আরেকটা চ্যাপ্টার প্রশ্ন কিভাবে লেগে প্রশ্ন হচ্ছিল। এগুলি আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ সাবজেক্ট ম্যাটার ভ্যারি করে, এক সাবজেক্টের সাথে মিলে আরেকটা সাবজেক্টের প্রশ্ন চলে আসে। সেই জন্য আপনাদের জন্য এই বিষয়গুলি আমি ভেঙে ভেঙে উপস্থাপন করেছি যাতে আপনাদের এই কর্মকাণ্ডগুলি আপনাদের জন্য সহায়ক হয়। এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।